হ্যালো এভরিওয়ান মাই ডিয়ার সোলজার্স, কেমন আছো সবাই? জলদি কমেন্টস করে জানাও তোমরা প্রত্যেকে কেমন আছো। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো। দ্য মোস্ট টায়ারিং ভিডিও ক্লাস ইন দ্য ইয়ার 2025, যেটার জন্য তোমরা প্রত্যেকে এতদিন অধীর আগ্রহে অপেক্ষা করেছিলে। স্যার, উচ্চ মাধ্যমিক 2025-এর লাস্ট মিনিট ফাইনাল সাজেশন কবে আসবে? স্যার, আপনার দেওয়া সাজেশন দারুণ, 11-এ দারুণ রেজাল্ট করেছি, একদম হুবহু কমন। আর উচ্চ মাধ্যমিকের জন্য দেবেন না, টেস্টেরটাই কি পড়বো? প্রচুর প্রশ্ন কি, তাই তো? আমি বলেছিলাম একদম ওয়েট করো, অপেক্ষা করো, আপাতত টেস্টেরগুলোই পড়ো। আমি টেস্টের সাজেশন থেকেই কিন্তু আমি অনেকটা কমিয়ে দিয়েছি। এটা তোমাদের জন্য ভেরি ভেরি গুড নিউজ। যারা একদম ঠিক মতো পড়াশোনা করতে পারোনি, সারা বছর হয়তো কোনো কারণে পড়াশোনা হয়নি, তারাও কিন্তু আজকের এই সাজেশন ভিডিও দেখে 80 পাবেই গ্যারেন্টি। লেটার মার্কস তোমাদের প্রত্যেকের আসছে, গ্যারেন্টি লিখে দিচ্ছি। একদম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মাত্র 2 থেকে 3টে করে মাত্র প্রশ্ন দিয়েছি। এই 2 থেকে 3টে প্রশ্ন, এই যে হাতে তোমার 10 থেকে 12 দিন সময় রয়েছে, এর মধ্যে একদম জলে গুলে খেয়ে নাও, ব্যাস, আর কিচ্ছু দরকার নাই। তারপর পরীক্ষার খাতায় গিয়ে পুরো উগলে দেবে, পরীক্ষার খাতায় গিয়ে পুরো উগলে দেবে। চলো, সময় নষ্ট করবো না, একদম তোমাদের দাগ নাম্বার ধরে ধরে 1 নম্বর দাগ থেকে যে টোটাল 6 নম্বর দাগ পর্যন্ত যা যা প্রশ্ন আসে প্রত্যেকটা দাগ ধরে ধরে বলে দিচ্ছি। শুধু পরীক্ষার পরে এসে এই সাজেশন পিডিএফটা দেখে, এই সাজেশন ভিডিওটা থেকে শুধু মিলিয়ে নেবে যে দাগ ধরে ধরে এসেছে কিনা। তো চলো, প্রথমেই দেখতে পাচ্ছ আমাদের একদম দাগ নাম্বার 1-এই আমাদের এমসিকিউ থাকবে। টোটাল 12টা চ্যাপ্টার, 12টা অধ্যায়, 12টা অধ্যায় থেকে টোটাল 24টা এমসিকিউ থাকবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর। আর আমি জানি তোমরা প্রত্যেকেই 24-এ 24 পাবে, কারণ প্রচুর প্র্যাকটিস চলছে আমাদের, তাই তো? এবিটিএ টেস্ট পেপার পুরো জলে গুলে খেয়ে নিয়েছি, ডাব্লিউবিটিএ জলে গুলে খেয়ে নিয়েছি, আর ডাব্লিউবিএইচএ থেকে তো আমি সিলেক্টিভ পেজ বলেই দিয়েছি কোনগুলো, কি তাই? রাইট? তাহলে আমাদের 24টা এমসিকিউ কিন্তু খুব ভালো করে আমাদের প্র্যাকটিস করতে হবে, আর আমরা যাতে 24-এ 24ই পাই। ওকে, একদম ঠান্ডা মাথায় প্রত্যেকে কিন্তু খুব ভালো করে তোমরা রেডি করে আসবে, যাতে কোনোভাবেই ভুল না হয়। এরপর চলে আসবো আমাদের 2 নম্বর দাগ, অর্থাৎ 2 নম্বর দাগে কিন্তু আমাদের এসএকিউ থাকবে। এখানেও কিন্তু আমাদের প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর করে থাকবে। তবে মজার বিষয়, এসএকিউ কিন্তু তোমরা অর পেয়ে যাবে কিছু কিছু প্রশ্নে, সব প্রশ্নে কিন্তু অর পাবে না। আবারও বলছি, সব প্রশ্নে কোনো অর থাকবে না। তোমাদের টোটাল যে 16টা এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে, তার মধ্যে তোমরা 7 থেকে 8টা কোয়েশ্চেনে অর পেয়ে যাবে। মাথায় ঢুকলো কি বললাম? তাহলে এখানেও কিন্তু 16তে 16 চোখ বন্ধ করে চলে আসছে। তার মানে আমাদের এই যে 40 নম্বর, এই 40-এ কিন্তু 40 আমরা পাচ্ছি, কি তাই তো? এডুকেশন সেন্টারের প্রত্যেকটা ভাই বোন কিন্তু 40-এ 40 এতদিন পেয়ে এসছে। অভিষেক মৈত্র ইউটিউব চ্যানেল থেকে যারা রেগুলার বেসিসে ক্লাস করেছো, তারা কিন্তু পেয়ে এসেছে, টেস্টেও পেয়েছো, এবং আমার দীর্ঘ বিশ্বাস তোমরা উচ্চ মাধ্যমিক ফাইনাল 2025-এও পাবে, গ্যারেন্টি। এইবার চলে আসছে আমাদের 3 নম্বর দাগ। 3 নম্বর দাগে আমাদের মিডিয়াম বড় প্রশ্ন, যেখান থেকে আমাদের 4 মার্কস থাকে, কি তাই তো? 3 নম্বর দাগে আমাদের ডিএকিউ, অর্থাৎ 4 মার্কসের ডিএকিউ করতে হবে, একটা মাত্র করতে হবে। থাকবে কটা পরীক্ষাতে? পরীক্ষাতে থাকবে কিন্তু 2টো। আচ্ছা, কোন কোন চ্যাপ্টার থেকে থাকবে দেখে নাও। চ্যাপ্টার নাম্বার 9 এবং চ্যাপ্টার নাম্বার 10। 9 নম্বর চ্যাপ্টার থেকে, অর্থাৎ বিশেষধর্মী শিশুদের শিক্ষা, এখান থেকে একটা কোয়েশ্চেন থাকবে, এবং 10 নম্বর অধ্যায় প্রাথমিক শিক্ষায় সর্বজনীনকরণ, এখান থেকে তোমাদের একটা কোয়েশ্চেন থাকবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে, মার্কস থাকবে 4 নম্বর। ওকে, তাহলে আমরা একটু তোমাদেরকে বলবো, তোমাদের এই 2টো চ্যাপ্টারের মধ্যে যাদের ভালো মতো প্রিপারেশান আছে তাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু যারা প্রিপারেশান নিতে পারোনি কোনো কারণে, তাদের উদ্দেশ্যে বলবো এই 2টো চ্যাপ্টারের মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার খুব ভালো করে রেডি করো। দেখবে যে কোনো একটা চ্যাপ্টার ভালো করে রেডি করলেই তোমরা কিন্তু একদম 4-এ 4, একদম 4-এ 4, কারণ 4 মার্কসের প্রশ্নে কিন্তু কোনোভাবেই নাম্বার কাটে না। তাহলে স্যার কী কী প্রশ্ন পড়বো, একদম আমি সাজেস্টিভ বলে দিচ্ছি, খাতায় নোট ডাউন করে নাও, খাতায় নোট ডাউন প্রত্যেকে করে নাও। একদম নবম অধ্যায় থেকে মাত্র 2টো প্রশ্ন দিয়েছি, এবং দশম থেকেও কিন্তু আমি মাত্র 2টো প্রশ্ন দিয়েছি।
প্রথমে যারা নবম অধ্যায় করবে ভাবছো তারা নবম অধ্যায় থেকে যে দুটো কোয়েশ্চেন আমি বলে দিচ্ছি এখনই একদম খাতায় লিখে স্টার দিয়ে রাখো। প্রথমেই যেটা ভালো করে লক্ষ্য করবে সেটা হচ্ছে দৃষ্টিহীন শিশুদের বা অন্ধ শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি উল্লেখ করো 4 মার্কসের জন্য। কি বললাম কোয়েশ্চেনটা আবার বলছি, খাতায় নোট ডাউন করে একটু স্পিডে লেখো। দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি উল্লেখ করো 4 মার্কসের জন্য। এবং আর একটা মোস্ট ইম্পর্টেন্ট আর একটা প্রশ্ন দিয়েছি, অন্ধ শিশুদের বা দৃষ্টিহীন শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো। শুধুমাত্র ব্রেল পদ্ধতি কিন্তু নয়, ব্রেল পদ্ধতি তো পড়বেই, ব্রেল পদ্ধতি তো ইম্পর্টেন্ট, তোমাকে দিতেই পারে যে টিকা লেখো ব্রেল পদ্ধতি 4 মার্কসের জন্য। এরকম একটা পদ্ধতিকেই ভালো করে তোমাদের দিয়ে দিতে পারে 4 মার্কসের জন্য। কিন্তু যদি এরকম প্রশ্নটা এইভাবে দেয় যে অন্ধ শিশুদের বা দৃষ্টিহীন শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো, তাহলে তখন কিন্তু শুধু ব্রেল পদ্ধতি লিখলে তুমি কিন্তু 1 পাবে। মাথায় ঢুকলো? তাহলে অন্ধ শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলো তোমাদেরকে কিন্তু মিনিমাম 4টা পয়েন্ট, ম্যাক্সিমাম 5টা পয়েন্ট লিখতেই হবে। মাথায় ঢুকলো? তাহলে এই যে প্রশ্নটা, অর্থাৎ দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্য এবং দৃষ্টিহীন শিশুদের শিক্ষাদানের পদ্ধতি, এই দুটো কোশ্চেন একদম ট্রিপল স্টার দিয়ে রাখো। ভেবে নাও পরীক্ষাতে চলে এসেছে, ভেবে নাও এই দুটোর মধ্যে একটা কিন্তু চলে এসেছে। যারা নবম অধ্যায় দেখবে ভাবছো, যারা নবম অধ্যায় পরীক্ষায় লিখবে ভাবছো, তাদের উদ্দেশ্যে বলছি। এবং আর একটা প্রশ্ন আমি এক্সট্রা দিয়েছি, সেটা চাইলে করতে পারো যাদের পুরো ভালো রেজাল্ট, মানে একদম মানে র্যাঙ্ক করার ইচ্ছা আছে, যারা এডুকেশনে 100তে 100 পেতে চাইছো, তাদের উদ্দেশ্যে আমি আর একটা কোয়েশ্চেন বলবো। প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাগুলি উল্লেখ করো। প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাগুলি উল্লেখ করো। এই যে কোয়েশ্চেনটা, এটাও কিন্তু প্রত্যেকে খুব ভালো করে একটু দেখে রাখো। এটাকে ডাবল স্টার দিয়ে রাখতে পারো বা সিঙ্গেল স্টার দিয়ে রাখতে পারো। এটা আমি একটা এক্সট্রা তোমাদের জন্য পড়তে বলছি, যাতে নবম অধ্যায় খুব ভালো মতো ক্লিয়ার আছে। মাথায় ঢুকলো? তাহলে কি কি বললাম? ব্রেল পদ্ধতি তো অবশ্যই, তার সাথে শিক্ষাদানের যে আরও পদ্ধতিগুলো রয়েছে, ব্যক্তি নির্ভর পদ্ধতি, শব্দ নির্ভর পদ্ধতি, এই যে পদ্ধতিগুলো রয়েছে, অর্থাৎ অন্ধ শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলো খুব ভালো করে পড়বে, তার সাথে দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্য। ঠিক আছে, এরপর চলে আসছে আমাদের চ্যাপ্টার 10। যারা দশম অধ্যায় করবে ভাবছো, যারা দশম অধ্যায় করবে তাদের জন্য সেম একই রকম আমি দুটো থেকে মাত্র 3টে কোয়েশ্চেন দিয়েছি। এখান থেকেও কিন্তু তোমাদের যে কোনো একটা কোয়েশ্চেন আসার চান্স সর্বাধিক রয়েছে। কি কি সেটা ভালো করে লিখে নাও। প্রথমেই নাম্বার 1, সর্বশিক্ষা অভিযান কি? এর লক্ষ্য পূরণে পশ্চিমবঙ্গ সরকারের গৃহীত 2টি পদক্ষেপ উল্লেখ করো। 2+2 আকারে থাকতে পারে। বুঝতে পারলে কি বললাম? সর্বশিক্ষা অভিযান কি? এর লক্ষ্য পূরণে পশ্চিমবঙ্গ সরকারের গৃহীত 2টি পদক্ষেপ উল্লেখ করো। এই কোয়েশ্চেনটা একদম ট্রিপল স্টার দিয়ে রাখো, এইটা কিন্তু আসার চান্স সর্বাধিক রয়েছে তোমাদের। এবং এর সাথে আর একটা বলছি, সর্বশিক্ষা অভিযানের প্রধান 4টি উদ্দেশ্য লেখো। সর্বশিক্ষা অভিযানের প্রধান 4টি উদ্দেশ্য লেখো। মাথায় ঢুকলো? কি বললাম? এইটাও কিন্তু দ্য মোস্ট ইম্পর্টেন্ট 2025-এর জন্য। ওকে, এবং তোমরা আরেকটা করতে পারো, শিক্ষায় সর্বজনীনকরণের জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ। এই যে মাত্র 3টে প্রশ্ন, লাস্টেরটা কি বললাম? শিক্ষায় সর্বজনীনকরণের জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ। এই যে এখান থেকে 3টে বললাম চ্যাপ্টার 10 থেকে, আর চ্যাপ্টার 9 থেকেও কিন্তু আমি 3টে বললাম। তার মধ্যে 2টো প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বলে দিয়েছি। তো যারা 9 করবে তারা যে 3টে আমি বলে দিচ্ছি, জাস্ট এই 3টা ভালো করে দেখে চলে যাও, আর কিচ্ছু দেখতে হবে না। ব্রডের জন্য আর কিচ্ছু দেখতে হবে না। আর যারা 9 করবে না, যারা ভাবছো 10 করবো, চ্যাপ্টার 10 প্রাথমিক শিক্ষায় সর্বজনীনকরণ, তাদের জন্য যে 3টা আমি বলে দিলাম, সর্বশিক্ষা অভিযান কি? এর লক্ষ্য পূরণে পশ্চিমবঙ্গ সরকারের গৃহীত 2টি পদক্ষেপ, সর্বশিক্ষা অভিযানের প্রধান 4টি উদ্দেশ্য, আর শিক্ষায় সর্বজনীনকরণের জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ। এই যে 3টে কোয়েশ্চেন খুব ভালো করে দেখে রাখতে পারবে। ওকে, মাথায় ঢুকছে কি বললাম? এরপরে চলে আসছে আমাদের 4 নম্বর দাগ। 4 নম্বর দাগ অর্থাৎ গ্রুপ ডি, যেটা এখান থেকেও কিন্তু আমাদের চ্যাপ্টার 11 থেকে একটা কোয়েশ্চেন থাকবে, চ্যাপ্টার 12 থেকে একটা কোয়েশ্চেন থাকবে। দেখো, যে কোনো একটাই করতে হবে 4 মার্কসের জন্য। 11 এবং চ্যাপ্টার 12 এখান থেকেও কিন্তু আমাদের 4 মার্কসের একটাই কোয়েশ্চেন করতে হয়। দেখো, একটাই লেখা রয়েছে। তো তুমি কোনটা করবে সেটা অবশ্যই একান্ত ব্যক্তিগত। তোমার কাছে যে চ্যাপ্টারটা সব থেকে বেশি সহজ মনে হয়, যাদের কাছে চ্যাপ্টার 11টা সব থেকে বেশি সহজ মনে হচ্ছে, শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি চ্যাপ্টারটা, তারা চ্যাপ্টার 11 থেকে মাত্র 3টে কোয়েশ্চেন দিয়েছি, ওই 3টে ভালো করে পড়ে নেবে। আর যারা চ্যাপ্টার 12 মনে করছে চ্যাপ্টার 12 সহজ, তাদেরকেও আমি মাত্র 2টো বা 3টা কোয়েশ্চেন দিয়েছি, তারা যে কোনো
দেখে রাখতে পারো। ওকে, তো যে কোনো একটা চ্যাপ্টার খুব ভালো করে দেখলেই কিন্তু তোমরা একদম অনায়াসে কমন পেয়ে যাচ্ছ। এই কথাটা কাদের জন্য প্রযোজ্য? যারা সারা বছর ঠিকমতো পড়োনি। আর যাদের ফুল সিলেবাস ক্লিয়ার আছে তারা যে কোয়েশ্চেনগুলো আমি আজকে বলে দিচ্ছি সেই কোয়েশ্চেনগুলোকে কিন্তু একদম ঠোঁটের আগায় রাখো। আমার বোনেরা যেমন লিপস্টিক পরো, লিপস্টিকটা কি একদম ঠোঁটের আগায়, মানে পার্সে, টিউশনে, স্কুলে সব জায়গায় লিপস্টিক নিয়ে যাও তো, ওই রকম এই কোয়েশ্চেনগুলোকে একদম মনের মধ্যে গেঁথে নাও, মনের মধ্যে গেঁথে নাও, যাতে পরীক্ষাতে আসা মাত্রই পুরো করে আরে করে লিখে দিতে পারো। মাথায় ঢুকলো কি বললাম? আর ভাইরা, আরে ওরা লিপস্টিক লাগাচ্ছে তো কি হয়েছে, আরে তুমি ভেসলিন লাগাও, শীতকাল পার হয়েছে তো কি হয়েছে, ভেসলিনের মতো লাগিয়ে নাও। মাথায় ঢুকলো কি বললাম? তাহলে আমরা চলো দেখে নিই চ্যাপ্টার 11 থেকে কি কি প্রশ্ন আমি দিয়েছি তোমাদের। চ্যাপ্টার 11 শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি। এখান থেকে দ্য মোস্ট ইম্পর্টেন্ট, মানুষ হয়ে ওঠা শিক্ষা কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা উল্লেখ করো। কোয়েশ্চেনটাকে ঘুরিয়ে দিতে পারে যে মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে কি বোঝো, এই শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 1+3 আকারে আসতে পারে বা ডাইরেক্ট 4 আকারেও আসতে পারে যে মানুষ হয়ে ওঠার শিক্ষার ভূমিকা পালন করতে বা মানুষ হয়ে ওঠা শিক্ষা কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা উল্লেখ করো। মাথায় ঢুকলো কি বললাম? তাহলে মানুষ হয়ে ওঠার শিক্ষাটা খুব ভালো করে পড়বে। তারপরে পড়বে জ্ঞান অর্জনের জন্য শিক্ষা বা জানার জন্য শিক্ষা, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে জ্ঞান অর্জনের জন্য শিক্ষা বলতে কি বোঝো বা জানার জন্য শিক্ষা বলতে কি বোঝো, এই শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। কি বললাম? 1+3 আকারেও আসতে পারে। জানার জন্য বা জ্ঞান অর্জনের জন্য শিক্ষা বলতে কি বোঝো, এর উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এবং লাস্ট 3 নম্বর যেটা দেখবে সেটা হচ্ছে একত্রে বসবাসের জন্য শিক্ষা বলতে কি বোঝো। একই রকমভাবে একত্রে বসবাসের শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা মূল্যায়ন করো, বা একত্রে বসবাসের শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা মূল্যায়ন করো। 4 মার্কসের জন্য কিন্তু ডাইরেক্ট দিয়ে দিতে পারে। তাহলে আমরা যে শিক্ষার 4টি স্তম্ভ পড়েছিলাম, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা এবং মানুষ হওয়ার জন্য শিক্ষা, তাই তো? লার্নিং টু নো, লার্নিং টু ডু, লার্নিং টু লিভ টুগেদার অ্যান্ড লার্নিং টু বি। তার মধ্যে লার্নিং টু ডু, কর্মের জন্য শিক্ষাটা কিন্তু এবছরের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়। কর্মের জন্য শিক্ষাটা বাদ দিয়ে জানার জন্য শিক্ষা বা জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, মানুষ হওয়ার শিক্ষা আর একত্রে বসবাসের শিক্ষা, এই 3টে কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে। মানুষ হওয়ার শিক্ষাটা কিন্তু এবার আসার চান্স সর্বাধিক রয়েছে, সর্বাধিক। আচ্ছা স্যার, আপনি তো মানুষ হওয়ার শিক্ষা বলে দিলেন, তাহলে মানুষ হওয়ার শিক্ষাটা পড়ে চলে যাবো, বাকি দুটো আর পড়বো না। এইটা করলে কিন্তু এরকম হয়ে যেতে পারো। মাথায় ঢুকলো কি বললাম? তাহলে মানুষ হওয়ার শিক্ষাটা তো অবশ্যই পড়বে, তার সাথে জ্ঞান অর্জন এবং একত্রে বসবাস। ওকে, এবার যারা ভাবছো যে না আমি একাদশ অধ্যায় করবো না, আমি দ্বাদশ অধ্যায় অর্থাৎ শিক্ষায় প্রযুক্তির ভূমিকা বা শিক্ষায় প্রযুক্তিবিদ্যার ভূমিকাটা পড়বো, তাহলে তাদের জন্য কয়েকটা কোয়েশ্চেন আমি রেখেছি, মাত্র 2টো কোয়েশ্চেন। চলো লিখে নাও কোয়েশ্চেনগুলো। কি কি বলছি? শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি উল্লেখ করো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন 2025, HS 2025 এর জন্য দ্য মোস্ট ইম্পর্টেন্ট। লিখে নাও শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি উল্লেখ করো। অথবা এই কোয়েশ্চেনটাকে ঘুরিয়ে দিতে পারে যে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো। শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। মাথায় ঢুকলো কি বললাম? আবারও বলে দিচ্ছি, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি উল্লেখ করো। এই কোয়েশ্চেনটাকেও ঘুরিয়ে লেখা যেতে পারে, কিন্তু যারা পারবে না তারা 2টো প্রশ্ন আলাদা করে একটু পয়েন্ট আকারে পড়ে রাখবে। ওকে, কি বলছি? শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি উল্লেখ করো এবং শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো। অথবা তোমরা আর একটা কোয়েশ্চেন একটু দেখে রাখতে পারো যে কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে? কি বললাম? কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তুমি যদি বলো হ্যাঁ পারে, তাহলে যুক্তি দিতে হবে, অবশ্যই পয়েন্ট আকারে লিখতে হবে। যদি বলো যে না পারে না, তাহলে সেটাও কিন্তু যুক্তি দিতে হবে এবং পয়েন্ট আকারে লিখতে হবে। মাথায় ঢুকলো কি বললাম? এই কোয়েশ্চেনটা এক্সট্রা পড়ে রাখতে পারো, কিন্তু প্রথমের যে দুটো বললাম শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারগুলো, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসুবিধা, এই দুটো কোয়েশ্চেন কিন্তু দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন HS 2025। একদম ট্রিপল স্টার দাও, ট্রিপল স্টার। প্রত্যেকে লিখছো তো? একদম ট্রিপল স্টার দিয়ে রাখবে। চলে আসছি আমরা এরপরে 5 নম্বর দাগ। 5 নম্বর দাগ অর্থাৎ আমাদের যেটা গ্রুপ এ বলি, আমাদের সিলেবাসের গ্রুপ এ, যেখান থেকে আমাদের 8 মার্কসের 2টো বড় প্রশ্ন লিখতে হয়, যেখানে আমাদের 8 মার্কসের 2টো বড় প্রশ্ন লিখতে হয়, অর্থাৎ 8 দুগুণ
16 নম্বর। মাথায় থাকলো? আচ্ছা, দুটো বড় প্রশ্ন মানে কি আমাদেরকে দুটোই থাকবে আর দুটোই লিখতে হবে? না, এরকম কোনো ব্যাপার নয়। আমাদের পরীক্ষার কোয়েশ্চেনে দেখবে তোমরা 5 নম্বর দাগে আমাদের ব্রড যেখান থেকে শুরু হচ্ছে, প্রথমে তো 4 নম্বরের থাকছে, তারপরেও আবার 4 নম্বরের থাকছে, তারপরে এবার 8 মার্কসের শুরু হচ্ছে, অর্থাৎ সেখানে দেখবে প্রথম অধ্যায় থেকে একটা, দ্বিতীয় অধ্যায় থেকে একটা এবং তৃতীয় অধ্যায় শিক্ষায় রাশিবিজ্ঞান এখান থেকে একটা থাকবে। এই 3টে চ্যাপ্টারের মধ্যে যে কোনো দুটো চ্যাপ্টার তুমি যদি খুব ভালো করে দেখে নিতে পারো তাহলে কিন্তু তুমি এখানে পুরো 6, 8 দুগুণ 16, তাই তো? পুরো একদম ব্যাটে বলে 6 লাগিয়ে দেবা, ব্যাটে বলে 6, একদম মাথায় ঢুকলো? 8 দুগুণ 16 নম্বর একদম তোমার হাতের মুঠোয় রয়েছে। যে কোনো দুটো চ্যাপ্টার যদি খুব ভালো করে দেখতে পারো, কেউ যদি মনে করো আমি 1 আর 3 দেখবো, দেখতেই পারো। কেউ যদি মনে করো আমি 2 আর 3 দেখবো, দেখতেই পারো। কেউ যদি মনে করো যে না আমি 3 রাশিবিজ্ঞান আমার মাথায় ঢুকে না, বাবা অঙ্ক, ও বাবা জ্বর চলে এসছে, এরকম যাদের ফোবিয়া আছে তারা 1 আর 2 দেখো, 1 আর 2। আর যাদের ফুল সিলেবাস কমপ্লিট আছে তারা অবশ্যই 1, 2, 3 তিনটাই খুব ভালো করে দেখবে। ওকে, তাহলে আমি বলে দিই অলরেডি টেস্টের থেকে কিন্তু কমিয়ে দিয়েছি। কি কি দেখো, আমাদের প্রথমেই চ্যাপ্টার 1, যারা চ্যাপ্টার 1 দেখবে ভাবছো, তাহলে প্রথম অধ্যায় আমাদের শিখন, একদম মোস্ট এফেক্টিভ চ্যাপ্টার কিন্তু আমাদের এটা, বড় চ্যাপ্টার ছিল। তো এখান থেকে হাতে গুনাই মাত্র 4টে কোয়েশ্চেন দিয়েছি, 4টে কোয়েশ্চেন ভালো করে পড়বে। প্রথমেই যেটা পড়বে সেটা হচ্ছে ক্ষমতা বলতে কি বোঝো, মানসিক ক্ষমতা সংক্রান্ত থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি আলোচনা করো। কি বললাম? ক্ষমতা বলতে কি বোঝো, মানসিক ক্ষমতা সংক্রান্ত থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি আলোচনা করো। অথবা তোমরা দেখতে পারো যে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। দুটোই কিন্তু একটু দেখে রেখেও, ঠিক আছে? কি বললাম? যে মানসিক ক্ষমতা সংক্রান্ত থার্স্টনের বহু উপাদান তত্ত্ব, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার দাও। এবার কোনো কারণে যদি এই থার্স্টনের বহু উপাদান তত্ত্ব না দেয় এবার, তাহলে কিন্তু শিওর থাকো তোমাদের কিন্তু স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটাও কিন্তু আসার চান্স রয়েছে। তাহলে এইটা কিন্তু খুব ভালো করে দেখবে। কি বললাম? যে ক্ষমতা কাকে বলে, মানসিক ক্ষমতা সংক্রান্ত থার্স্টনের বহু উপাদান তত্ত্ব, এবং এর সাথেই বললাম যে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব। আমি যেভাবে লিখিয়ে দিয়েছি, যেভাবে আলোচনা করেছিলাম ক্লাসে, ওইভাবেই যদি তোমরা লিখে আসতে পারো 8-এ 8, কেন গত বছর পর্যন্ত কিন্তু প্রচুর স্টুডেন্ট 100-তে 100 পেয়েছে। এডুকেশন সেন্টারের স্টুডেন্ট অনলাইন ফ্রি ক্লাস করেও 100-তে 100 পেয়েছে। তার প্রমাণ কিন্তু আমি নই, তার প্রমাণ আমি তো আছি, তার সাথে সাথে কিন্তু তোমরা নিজেরাও রয়েছো। প্রচুর কমেন্টস দিয়েছি ইউটিউব কমিউনিটিতে, তাদের রেজাল্ট পোস্ট করেছি। আর আমার বিশ্বাস এবার যারা উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষার্থী রয়েছে তারাও কিন্তু 100-তে 100 পাবেই, গ্যারেন্টি। 100-তে 100, 100-তে 98, 99, 96 চোখ বন্ধ করে এই মার্কসগুলো আসবে। কারণ 20 নম্বর তো অলরেডি গুরুদক্ষিণা পেয়ে গেছে স্কুল থেকে, তাই না? 20 নম্বর প্রজেক্ট অলরেডি গুরুদক্ষিণা স্কুল থেকে দিয়ে দিয়েছে। তাহলে 80-তে যদি 80 তুলে নিতে পারো, বা 80-তে যদি 78 তুলে নিতে পারো, তাহলে তো সেটা 98, আর 80-তে 80 পেয়ে গেল মানে কি 100। ও মাই গড, আর্টসের সাবজেক্টেও 100-তে 100 পাওয়া যাচ্ছে কি, তাই তো? চলো তাহলে এইটা একটা পড়বো। 2 নম্বর যেটা পড়বে, আগ্রহ বলতে কি বোঝো, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্বগুলি আলোচনা করো। মাথায় ঢুকলো? কি বললাম? আগ্রহ বলতে কি বোঝো, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা করো। এইটা 3 নম্বরে পড়বে, শিখন ও পরিণমনের দুটি সম্পর্ক লেখো, বা শিখন ও পরিণমনের সম্পর্কটা একটু দেখে রাখবে, 2 বা 3টে পয়েন্ট। এরই সাথে দেখবে শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব আলোচনা করো। মাথায় ঢুকলো? শিখন ও পরিণমনের সম্পর্ক 2 বা 3টে পয়েন্ট দেখবে, 2 নম্বরের জন্য আসতে পারে, আবার 3 নম্বরের জন্য আসতে পারে, মানে লেজুর প্রশ্ন হিসাবে। এবং এই সাথে দেখবে শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব, যদি এটা 2-এর দেয় তাহলে এটা 6-এর দেবে, এটা যদি 3-এর দেয় তাহলে এটা 5-এর আসতে পারে, 3 + 5 8। মাথায় ঢুকলো? এবং এর সাথে আর একটা পড়বে, 4 নম্বর দিয়েছি, আমি বলেছি 4টে কোয়েশ্চেন। সেটা হচ্ছে প্রেষণা কাকে বলে, শিক্ষাক্ষেত্রে প্রেষণার ভূমিকা মূল্যায়ন করো। কি বললাম? প্রেষণা কাকে বলে, শিক্ষাক্ষেত্রে প্রেষণার ভূমিকা মূল্যায়ন করো, এবং এরই সাথে প্রেষণা চক্রের বিবরণ দাও। দেখো কোয়েশ্চেনটা কিন্তু এইভাবে দিতে পারে যে প্রেষণা চক্রের বিবরণ দাও, 4 মার্কস। এর সাথেই দিয়ে দিল শিক্ষাক্ষেত্রে প্রেষণার ভূমিকা মূল্যায়ন করো, 4 মার্কস, 4 + 4 8 মার্কস। অথবা দিতে পারে প্রেষণা কাকে বলে, শিক্ষাক্ষেত্রে প্রেষণার ভূমিকা মূল্যায়ন করো, 2 + 6 দিতে পারে। মাথায় ঢুকলো? অথবা 2 + 2 + 4 আকারেও আসতে পারে, যে প্রেষণা কি, প্রেষণার চক্রের পর্যায়গুলি উল্লেখ করো। এটা 2 মার্কস দিয়ে দিল, ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে না, জাস্ট পর্যায়টা লিখতে হলো। এবং তার সাথে দিয়ে দিল শিক্ষাক্ষেত্রে প্রেষণার
ভূমিকা বা শিক্ষাক্ষেত্রে প্রেষণার গুরুত্ব। মাথায় ঢুকলো কি বললাম? তাহলে এইভাবে প্রেষণাটাও কিন্তু আমাদের এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই যে 4টে কোয়েশ্চেন আমি বললাম, এই 4টে কোয়েশ্চেন একদম ট্রিপল স্টার দিয়ে রাখো প্রত্যেকে। 4টে কোয়েশ্চেনে প্রত্যেকে ট্রিপল স্টার দিয়ে রাখো। আর যাদের খুব ভালো মতো এই 4টে কোয়েশ্চেন রেডি আছে, যারা চাইছো ফুল মার্কস পেতে এডুকেশনে, তাদের জন্য এক্সট্রা একটা কোয়েশ্চেন দিয়েছি, ইজি কোয়েশ্চেন। সেটা হচ্ছে বুদ্ধির সংজ্ঞা দাও, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্যগুলি উল্লেখ করো। মাথায় ঢুকলো কি বললাম? বুদ্ধির সংজ্ঞা দাও, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্যগুলি উল্লেখ করো। অথবা দিতে পারে যে ক্ষমতা কি, সাধারণ মানসিক ক্ষমতা, বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্যগুলি আলোচনা করো। 2+6 আকারে আসতে পারে। মাথায় ঢুকলো কি বললাম? মাথায় ঢুকেছে তো? লাস্টেরটা কিন্তু এক্সট্রা। যাদের উপরের 4টে কোয়েশ্চেন, যে 4টে কোয়েশ্চেন আমি বলে দিলাম, যাদের এগুলো রেডি আছে, তারা এই এক্সট্রা কোয়েশ্চেনটা অর্থাৎ 5 নম্বর কোয়েশ্চেনটা দেখতে পারো। ওকে, এইবার চলে আসছি আমাদের 2 নম্বর চ্যাপ্টার 2 শিখন কৌশল। তাহলে শিখন কৌশল থেকে আমরা কি কি পড়ব, শিখন কৌশলের কোন কোয়েশ্চেনগুলোতে মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে শুনে নাও। দ্বিতীয় অধ্যায় শিখন কৌশল থেকে প্রথমেই যে কোয়েশ্চেনটা তোমরা লক্ষ্য করবে সেটা হচ্ছে স্কিনার বক্স কি, সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। একদম ট্রিপল স্টার, এক্ষুনি ট্রিপল স্টার দাও। স্কিনার বক্স কি, সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইন দিস ইয়ার 2025। ওকে, চলে আসছি 2 নম্বর কোয়েশ্চেন আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে। সক্রিয় অনুবর্তনের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের গুরুত্ব আলোচনা করো। কি বললাম? সক্রিয় অনুবর্তনের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের গুরুত্বগুলি আলোচনা করো। এই যে কোয়েশ্চেনটা, এটাও কিন্তু আমাদের দ্য মোস্ট ইম্পর্টেন্ট আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। ওকে, এটাতেও কিন্তু ট্রিপল স্টার দেবে। এবং আর একটা 3 নম্বর, এখান থেকে আমি 4টে দিয়েছি। 3 নম্বর যেটা করবে, থর্নডাইকের শিখনের প্রধান সূত্রগুলি বা মুখ্য সূত্রগুলি কি কি। আমরা প্রত্যেকেই জানি 3টে মুখ্য সূত্র ছিল আর 5টা গৌণ সূত্র ছিল। তো আমাদের কোয়েশ্চেনটা কি বলছি আমি? থর্নডাইকের শিখনের মূল সূত্র বা মুখ্য সূত্রগুলি কি কি, যে কোনো 2টি সূত্রের শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। 3+5 আকারে আসতে পারে। মাথায় ঢুকলো কি বললাম? থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কি কি, শিক্ষাক্ষেত্রে যে কোনো 2টি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো। ওকে, এবং 4 নম্বর যেটা তোমরা দেখবে, আমি 4 নম্বর কোয়েশ্চেনটাও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বোঝো, শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখনের গুরুত্ব আলোচনা করো। অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বোঝো, শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখনের গুরুত্ব আলোচনা করো। এটাও অতটাও গুরুত্বপূর্ণ নয়, কিন্তু একটু দেখে রেখো। যারা শুধুমাত্র চ্যাপ্টার 2 আর 3 করবে বা শুধুমাত্র চ্যাপ্টার 2 আর 1 করবে, স্পেশালি তাদের উদ্দেশ্যে বলা। মানে তুমি যেহেতু একটা করে চ্যাপ্টার বাদ দিয়ে দিচ্ছ, তাহলে সুতরাং চ্যাপ্টার থেকে যে 3টে-4টে করে কোয়েশ্চেন আমি বলে দিচ্ছি, এই কোয়েশ্চেনগুলোই কিন্তু ভালো করে একটু প্র্যাকটিস করো। তবে অন্তর্দৃষ্টিমূলকের উপরে যে 3টে কোয়েশ্চেন আমি বললাম, একটা হচ্ছে স্কিনার বক্স, সক্রিয় অনুবর্তন আর থর্নডাইকের শিখনের মূলসূত্র। আশা করছি এই 3টের মধ্যেই কিন্তু একটা পেয়ে যাবে, আশা করছি। এবার তারপরেও যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর আমাদের এটা শেষ বর্ষ, এরপরে কিন্তু আর উচ্চ মাধ্যমিক ওইভাবে হচ্ছে না, সেমিস্টার হয়ে গেছে, সুতরাং শেষ বর্ষ তো, ওই জন্য আমি একটু রিস্ক নিতে বারণ করছি। তোমরা একটু অন্তর্দৃষ্টিটাও দেখে রেখো, খুব বেশি ভারী কাজ নয়, সামান্য একটা ছোট কাজ। এবং যাদের এই 4টে কোয়েশ্চেন ভালো মতো রেডি আছে, এক্সট্রা একটা কোয়েশ্চেন দেখে রাখতে পারো। সেটা হচ্ছে প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তন তত্ত্বের পার্থক্য। কি বললাম? প্রাচীন অনুবর্তন তত্ত্ব, সক্রিয় অনুবর্তন তত্ত্বের পার্থক্য দেখার দরকার নেই, তবু আমি জাস্ট বলে দিলাম। এক্সট্রা, এটা এক্সট্রা, মানে দেখার কোনো দরকারই নেই। ওকে, চলে আসছি আমরা তৃতীয় অধ্যায়, এই যে শিক্ষায় রাশিবিজ্ঞান। এই শিক্ষায় রাশিবিজ্ঞান থেকে তোমরা কি প্র্যাকটিস করবে? দেখো, আমি এখানে লিখেও দিয়েছি মেন, মিডিয়ান, মোড। এর মধ্যে মানে সেন্ট্রাল টেন্ডেন্সি যেটা, অর্থাৎ মেন মানে গড়, তারপর হচ্ছে মিডিয়ান তার মানে মধ্যমমান, আর হচ্ছে মোড মানে ভূশিষ্ঠ। এই যে মেইন, মিডিয়ান, মোড, এই 3টা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। তবে এবারের জন্য কিন্তু মিডিয়ান আর মোড
এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আনগ্রুপ ডেটা দিয়েও প্র্যাকটিস করবে আর গ্রুপ ডেটা দিয়েও প্র্যাকটিস করবে। তবে আমি বলি আনগ্রুপ ডেটা দিয়ে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে ওর সাথেই কিন্তু গ্রুপ ডেটা আমাদের প্র্যাকটিস হয়ে যাচ্ছে। ওকে, আর এইটা নিয়ে একটা তোমাদের প্রচুর কোয়েশ্চেন, স্যার আমাদের পরীক্ষা হলে কি ক্যালকুলেটর ইউজ করতে দেবে? আমি বোর্ডের একটা নির্দেশিকা দেওয়া হয়েছিল, আমি তোমাদের গ্রুপগুলোতে পোস্ট করেছিলাম নিশ্চয়ই, যে উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষা হলে কি করবে আর কি করবে না, কি কি নিয়ে যাবে আর কি কি নিয়ে যাবে না। সেখানে কিন্তু ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে, নর্মাল ক্যালকুলেটর যেগুলো, তাই তো সেই ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে, সেই নিয়ে কিন্তু কোনো বাধা বা বিপত্তি নেই বোর্ডের তরফ থেকে। এবার তোমার যে স্কুলে সিট পড়বে সেই স্কুল যদি এখন বাধা দেয় তাহলে সেটা কিন্তু ওটা আমার ব্যক্তিগতভাবে বলার কিছু থাকে না, সেটা স্কুলের উপর ডিপেন্ড করছে। তবে 98% শিওর থাকো ক্যালকুলেটর, নর্মাল ক্যালকুলেটর যে ছোটো ক্যালকুলেটরগুলো হয় সেটা যদি তুমি নিয়ে যাও পরীক্ষা হলে কোনো সমস্যা হবে না। কোনো স্মার্ট ওয়াচ বা আদার্স কোনো টেকনিক্যাল গ্যাজেট এই ধরনের কিছু না, কিন্তু ওখানে তো ক্যালকুলেটর আছে, তুমি একটা স্মার্ট ওয়াচ নিয়ে পড়ে চলে গেলে, তুমি বলছো এখানে তো ক্যালকুলেটর আছে, লেলার মতো ওরকম বললে তো হবে না। মাথায় ঢুকলো কি বললাম? তার মানে আমাদের ক্যালকুলেটর অ্যালাউ আছে। তবে আমি যেটুকু দেখেছি বিগত সালের পরীক্ষার প্রশ্নগুলো দেখে, যে সেখানে যে স্ট্যাটিস্টিকটা আমাদের করতে দেয় সেখানে কিন্তু ক্যালকুলেটর ইউজ করেই যে অঙ্কটা করতে হবে বা স্ট্যাটিস্টিকটা করতে হবে এরকম কোনো ব্যাপার থাকে না। মানে এত ইজি, মুখে মুখে হাতে হাতে হয়ে যায়, মুখে মুখে হাতে হাতে হয়ে যাবে, ক্যালকুলেটর ইউজ করার প্রয়োজনই পড়ে না, এত সহজ দেয়। বিগত সালের প্রশ্নগুলো নিশ্চয়ই তোমরাও দেখেছো, দেখলেই বুঝতে পারবে, ইউটিউবে দেওয়াও আছে, আমার সলভ পেপার দেওয়া আছে পুরো, তো ওটা নিয়ে কোনো সমস্যা নেই। তারপরেও যদি মনে হয় ক্যালকুলেটর ইউজ করবে তো করবে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা কি বললাম? মিন, মিডিয়ান, মোড। এখান থেকে মিডিয়ান আর মোড, মধ্যমান এবং ভূশিষ্ঠকটা খুব ভালো করে করবে আনগ্রুপ ডেটা এবং গ্রুপ ডেটা দিয়ে। এর সাথে লেজুর প্রশ্ন হিসাবে সংজ্ঞা আর সুবিধা অসুবিধা ব্যবহারটা একটু দেখে রাখতে পারো, দুটো করে দেখবে। ব্যবহার দেখলে দুটো ব্যবহার দেখবে, আর সুবিধা অসুবিধা দেখলে দুটো করে সুবিধা অসুবিধা দেখবে। আর কাকে বলে ওটা তো বলার কিছু নেই, 2 মার্কসের জন্য কাকে বলে দিতেই পারে, যেমন দিতেই পারে যে মধ্যমান কি, নিম্নলিখিত রাশিমালার মধ্যমান নির্ণয় করো, 2 + 6 এইভাবে দিয়ে দিতে পারে। তাহলে মধ্যমান কি, এটার জন্য 2 নম্বর থাকলো। এবার দেখো শুধু সংজ্ঞা লিখে 2 এ 2 নাও পাওয়া যেতে পারে, তাহলে শুধু সংজ্ঞা লিখবা না, সংজ্ঞার সাথে সাথে জাস্ট একটু একটা বৈশিষ্ট্য বা একটা সূত্র বা একটা ব্যবহার অ্যাড করে দেবা, তবে 2 মার্কস আমাদের কিন্তু 2 এ 2 দিয়ে দিবে, কোনোভাবেই নাম্বার কাটবে না। পরীক্ষাতে হয়তো কোয়েশ্চেনে কাকে বলে লেখা আছে, এবার তুমি ভাবছো কাকে বলে লিখে দিলাম, কই ব্যবহার তো চাইনি, কই সুবিধা অসুবিধা তো চাইনি, কই সূত্র তো চাইনি, তো আমি লিখবো কেন? 2 এ 2 পাওয়ার জন্য লিখবে, মাথায় ঢুকলো? তো আমি ওটা যখন লাইভ ক্লাস নেব ফুল সিলেবাসের উপর, তখন আমি একবার বলে দেবো যে কি কি লিখবে, কিভাবে লিখবে না লিখবে, এভরিথিং বলে দেবো। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়। তাহলে 1, 2, 3 এই 3টে চ্যাপ্টারের মধ্যে যে কোনো দুটো চ্যাপ্টার খুব ভালো করে দেখলেই তোমরা 8 মার্কসের দুটো কোয়েশ্চেন কিন্তু কভার করতে পারবে। থাকবে পরীক্ষা হলে 3টে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে থাকবে, 1 থেকে 1টা, 2 থেকে 1টা, 3 থেকে 1টা, যে কোনো দুটো করতে হবে। ওকে, চলে আসছে আমাদের 6 নম্বর দাগ। এখানেও কিন্তু 8 মার্কসের দুটো কোয়েশ্চেন আমাদের করতে হবে, 8 × 16। তো চ্যাপ্টারটা একটু ভালো করে বুঝে নাও। চ্যাপ্টার 4 থেকে চ্যাপ্টার 8 হচ্ছে আমাদের 6 নম্বর দাগের প্রশ্ন, অর্থাৎ যেটাকে আমরা গ্রুপ বি বলছি, তাই তো? তাহলে চ্যাপ্টার 4 সাংবিধানিক শিক্ষা, যেটা ভারতীয় শিক্ষায় সংবিধান সংক্রান্ত ধারাসমূহ, এই যে চ্যাপ্টার 4 ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত ধারাসমূহ, চ্যাপ্টার 4। তারপর চ্যাপ্টার 5 হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, চ্যাপ্টার 6 হচ্ছে মুদালিয়ার শিক্ষা কমিশন, চ্যাপ্টার 7 হচ্ছে কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা, এবং চ্যাপ্টার 8 হচ্ছে জাতীয় শিক্ষানীতি 1986। এই যে 5খানা চ্যাপ্টার, চ্যাপ্টার 4 থেকে চ্যাপ্টার 8, এর মধ্যে তোমাকে যে কোনো 3টে চ্যাপ্টার খুব ভালো করে তোমরা দেখতে পারো। দেখো কোন কোন 3টে চ্যাপ্টার দেখতে বলছি আমি, খুব ভালো করে দেখবে। সেটা হচ্ছে চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 8। এই 3টে চ্যাপ্টার কিন্তু ভেরি ইজি চ্যাপ্টার। যদি এই 3টে চ্যাপ্টার খুব ভালো করে দেখে নিতে পারো তাহলে কিন্তু তোমরা এখান থেকে দুটো কোয়েশ্চেন কিন্তু কমন পেয়ে যাচ্ছ, দুটো কোয়েশ্চেন কিন্তু কমন পেয়ে যাচ্ছ। কেন? আচ্ছা, চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার 7 এখান থেকে কি তাহলে পড়বো না? আমি সেই কথা কিন্তু একবারও বলিনি। যাদের একদম সিলেবাস কমপ্লিট হয়নি, যারা সারা বছর ঠিকমতো পড়োনি, তাদের উদ্দেশ্যে বলছি 5, 6 আর 8 কিন্তু খুব ভালো করে দেখবে, 5, 6 এবং 8। আর চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 7
যদি তোমার এই তিনটে ভালো মতো রেডি থাকে তাহলে তোমরা চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 7টাও দেখে রাখবে। আর যাদের ভালো মতো রেডি আছে তারা অবশ্যই কিন্তু এই যে চ্যাপ্টার 4, 5, 6, 7, 8 এই 5টা চ্যাপ্টার থেকে মাত্র দুটো একটা করে প্রশ্ন বলেছি, সেগুলো একটু ভালো করে দেখে রেখো। চ্যাপ্টার 4 চলে আসে প্রথমেই। চ্যাপ্টার 4 অর্থাৎ চতুর্থ অধ্যায় ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত ধারা বা শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ। এখান থেকে প্রশ্ন কিন্তু আসে না, কিন্তু যেহেতু এবার আমাদের শেষ বর্ষ একটাই মাত্র প্রশ্ন দিয়েছি, তোমরা ভালো করে একটু দেখবে। সমসুযোগ বলতে কি বোঝো? শিক্ষায় সমসুযোগের ধারণাটি আলোচনা করো। কি বললাম? সমসুযোগ বলতে কি বোঝো 2 মার্কস, এর সাথেই 6 মার্কস দিয়ে দেবে। শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। এইটা একটাই মাত্র প্রশ্ন তোমরা চতুর্থ অধ্যায় থেকে দেখে রেখো। ওকে, চলে আসছে এবার আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পঞ্চম অধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। মাত্র দুটো কোয়েশ্চেন দিয়েছি পঞ্চম অধ্যায় থেকে, মাত্র দুটো কোয়েশ্চেন দিয়েছি। কি কি দিয়েছি? প্রথমে বলছি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন প্রস্তাবিত গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশটি বর্ণনা করো। কি বললাম? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন প্রস্তাবিত গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি বর্ণনা করো। তাহলে গ্রামীণ বিশ্ববিদ্যালয়টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ইন এইচএস 2025, ভেরি ইম্পর্টেন্ট, একদম ট্রিপল স্টার দিয়ে রাখো। এইটা একটা দেখবে এবং এর সাথে আরেকটা দেখবে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? এই শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। মাত্র দুটো কোয়েশ্চেন দিলাম, তাই তো? একটা গ্রামীণ বিশ্ববিদ্যালয় আর একটা হচ্ছে উচ্চশিক্ষার লক্ষ্য। তাহলে 1+7 আকারেও এটা আসতে পারে যে প্রথম শিক্ষা কমিশন কোনটি। তোমাকে উল্লেখই করলো না যে কোন কমিশনের কথা বলছে, ওটা তোমাকেই লিখতে হবে যে কোন কমিশন, এবং সেই কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্য। ওকে, তাহলে এই দুটো কোয়েশ্চেন আমাদের চ্যাপ্টার 5 থেকে কিন্তু খুব ভালো করে পড়বে, মাত্র দুটো। একই রকমভাবে চ্যাপ্টার 6-এ চলে আসছে, এখানেও আমি মাত্র দুটো কোয়েশ্চেন দিয়েছি। চ্যাপ্টার 6 মানে মুদালিয়ার শিক্ষা কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন, তাই তো? তাহলে মুদালিয়ার বা মাধ্যমিক শিক্ষা কমিশন থেকে প্রথমেই যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মুদালিয়ার শিক্ষা কমিশন প্রস্তাবিত মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্যগুলি বর্ণনা করো। মুদালিয়ার শিক্ষা কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন প্রস্তাবিত মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি বর্ণনা করো। এই প্রসঙ্গে পাঠ্যক্রমের সপ্ত প্রবাহ বিষয়টির অবতারণা করো। দেখো 4+4 আকারেও আসতে পারে, অথবা দুটোকে কিন্তু আলাদা করেও দিতে পারে। মাথায় ঢুকলো? দুটোকে আলাদা করে দিতে পারে, যে দিতেই পারে একটা লেজুর শর্ট কোয়েশ্চেন লাগিয়ে দিল যে মুদালিয়ার শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন বা মুদালিয়ার শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন, এই কমিশন প্রস্তাবিত মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি বর্ণনা করো। এইভাবে 8 মার্কসের জন্য দিতেই পারে, অথবা দিতে পারে যে মুদালিয়ার শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী পাঠ্যক্রমের সপ্ত প্রবাহ বিষয়টি অবতারণা করো, পাঠ্যক্রমের সপ্ত প্রবাহ বিষয়টির ধারণা দাও। এরকম এটাও কিন্তু 8 মার্কসের জন্য আসতে পারে, অথবা আমাদের দুটো কোয়েশ্চেনকে একসাথে দিতে পারে 4+4 আকারে। খুব ভালো করে কিন্তু এটা নজর রাখবে। ওকে, আর এই দুটো কোয়েশ্চেন যাদের রেডি আছে তারা একটা এক্সট্রা কোয়েশ্চেন দেখে রাখতে পারো, সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা, এটা এক্সট্রা দিলাম, এক্সট্রা। আগে উপরের যে দুটো কোয়েশ্চেন বললাম সেটা কিন্তু খুব ভালো করে দেখবে, তারপরে এইটা একটু দেখে রাখবে। ওকে, চ্যাপ্টার 6 কমপ্লিট। আচ্ছা, চ্যাপ্টার 7 তো আমি বললাম, যদিও চ্যাপ্টার 7 কিন্তু এবারের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তবুও কিন্তু বাদ দিলে চলে না। কেন, গত বছর আমরা যেটা দেখতে পেয়েছিলাম 2024-এর উচ্চ মাধ্যমিকে চ্যাপ্টার 7 থেকেই দুটো বড় প্রশ্ন চলে এসেছিল। মানে তোমরা যদি আগের বছরের সাজেশন ভিডিওটা দেখো, আমি কিন্তু ওখানে বলেই দিয়েছিলাম যে যারা সারা বছর কিচ্ছু পড়োনি তারা চ্যাপ্টার 7 পড়ে চলে যাও, কিচ্ছু করতে হবে না। তো এরকম যারা চ্যাপ্টার 7 পড়ে চলে গেছিলো শুধু একটাই চ্যাপ্টার পড়ে, তারা কিন্তু 8 মার্কসের যে দুটো কোয়েশ্চেন করতে হয় এই 6 নম্বর দাগ থেকে, অনায়াসে শুধু চ্যাপ্টার 7-এর দুটো কোয়েশ্চেন করে চলে এসছে। তো আমি কিন্তু এবার সেই কথা বলছি না, লাস্ট বর্ষ আমাদের, তো চ্যাপ্টার 7 খুব একটা ইম্পর্টেন্ট না হলেও আমি চ্যাপ্টার 7 থেকে মাত্র একটাই কোয়েশ্চেন দিয়েছি, খুব ভালো করে দেখবে। সেটা হচ্ছে কোঠারি কমিশন প্রস্তাবিত প্রাথমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রমগুলি আলোচনা করো। কি বললাম? কোঠারি কমিশন প্রস্তাবিত প্রাথমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রমগুলি আলোচনা করো। এই কোয়েশ্চেনটাকে ঘুরিয়ে দিতে পারে, অথবা আমি অথবা দিয়ে কোয়েশ্চেনটা দিয়েছি যে প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। মানে একই কোয়েশ্চেন, যদি সুপারিশ পড়ে নাও তাহলে কাঠামো, পাঠ্যক্রম, শিক্ষক সব পড়া হয়ে যাচ্ছে। কাঠামো কী ছিল, পাঠ্যক্রম কী ছিল,
এভরিথিং পড়া হয়ে যাচ্ছে। তো ওই জন্য কোয়েশ্চেনটা ভালো করে শুনে নাও। প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি বর্ণনা করো। অথবা কোয়েশ্চেনটা ঘুরিয়ে আসলে কিভাবে আসতে পারে যে কোঠারি কমিশন প্রস্তাবিত প্রাথমিক শিক্ষার কাঠামো পাঠ্যক্রমগুলি বর্ণনা করো। এই একটাই কোয়েশ্চেন খুব ভালো করে দেখবে। যাদের এটা রেডি আছে তারা একটা এক্সট্রা কোয়েশ্চেন দেখবে। সেটা কি একটা এক্সট্রা কোয়েশ্চেন? সেটা হচ্ছে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা বলতে কি বোঝো। বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার সমস্যাগুলি আলোচনা করো, প্রবলেমগুলো। বর্তমান ভারতবর্ষে বা বর্তমান পশ্চিমবঙ্গে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার সমস্যা কী কী রয়েছে, আর বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা বলতে কী বোঝো। যে কোনো একটা দিতে পারে, হয় বৃত্তিমুখী শিক্ষা কাকে বলে, ভারতবর্ষে বৃত্তিমুখী শিক্ষার সমস্যাগুলো উল্লেখ করে, এইভাবে দিতে পারে। অথবা দিতে পারে যে কারিগরি শিক্ষা বলতে কী বোঝো, ভারতবর্ষে বৃত্তি ও কারিগরি শিক্ষার সমস্যাগুলি আলোচনা করো, এইভাবে দিতে পারে। তো এই কোয়েশ্চেনটা এক্সট্রা দিয়ে রাখলাম, এটা অবশ্যই কিন্তু একটু দেখে রাখো, একদম হেলাই ফেলাই বাদ দিয়ে দিও না। ওকে, কিন্তু প্রথমে প্রাথমিক শিক্ষা যেটা বললাম কোঠারি কমিশন থেকে, ওইটা মোস্ট ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার দাও, আর এটাতে ডাবল স্টার দিয়ে রাখো। ওকে, চলে আসছি আমাদের লাস্ট চ্যাপ্টার, আমাদের অষ্টম অধ্যায়। চ্যাপ্টার 7 বলে দিলাম কোঠারি, চ্যাপ্টার 8 অষ্টম অধ্যায় জাতীয় শিক্ষানীতি 1986। এই যে জাতীয় শিক্ষানীতি থেকে তোমরা একটা দুটো কোয়েশ্চেন দিয়েছি, মাত্র দুটো, কোনো এক্সট্রা কোয়েশ্চেন দিইনি। প্রথম কোয়েশ্চেনটা যেটা করবে, জাতীয় শিক্ষানীতি 1986-এর সুপারিশ অনুযায়ী অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। কি বললাম? জাতীয় শিক্ষানীতি 1986-এর সুপারিশ অনুযায়ী অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। এইটা 4+4 মোস্ট ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার দাও, প্রত্যেককে বলছি ট্রিপল স্টার দাও, অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয়। এবং এটার সাথে আর একটা কোয়েশ্চেন, 2 নম্বর কোয়েশ্চেন যেটা পড়বে, জাতীয় শিক্ষানীতি 1986-এর মূল সুপারিশগুলি আলোচনা করো। জাতীয় শিক্ষানীতি 1986-এর মূল সুপারিশগুলি আলোচনা করো। এটাও কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। মাথায় ঢুকলো? তাহলে জাতীয় শিক্ষানীতি 1986 থেকে এই দুটো প্রশ্ন খুব ভালো করে পড়লেই তোমরা কিন্তু কেল্লাফতে। তাহলে একদম কোথায় কোথায় ট্রিপল স্টার বলেই দিলাম। যার কাছে যে চ্যাপ্টারটা সহজ মনে হচ্ছে, আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার, একদম চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 12 প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কোয়েশ্চেনগুলো বলে দিলাম। আর এই যে যা যা কোয়েশ্চেন বললাম, এটার পিডিএফটা আমি তোমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল অভিষেক মৈত্র অফিসিয়াল, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, বা তোমরা সার্চ করলেও পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপে গিয়ে সার্চ করবে পেয়ে যাবে। অভিষেক মৈত্র অফিসিয়াল বলে যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা রয়েছে, সেই চ্যানেলে পিডিএফটা দিয়ে দেবো, বা আমাদের যে র্যাঙ্কার্স আড্ডা বলে একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপেও আমি কিন্তু এই পিডিএফটা দিয়ে দেবো, আর ডেসক্রিপশন বক্সও দিয়ে দেবো, বা ফার্স্টের কমেন্টস বক্সেও পিন করা থাকবে। অবশ্যই তোমরা কিন্তু পিডিএফটা ডাউনলোড করতে পারবে, বা প্রয়োজনীয় পিডিএফ সংক্রান্ত আমি সব হোয়াটসঅ্যাপ চ্যানেল বা আমাদের যে গ্রুপসগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে দেই। তো যারা চাইছো তারা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবে, চ্যানেলটাকে ফলো রাখবে। আমি চ্যানেল ফলো রাখলেই সেখানে কিন্তু পিডিএফটা সংগ্রহ করতে পারবে। ওকে, টেলিগ্রাম গ্রুপেও আমি দিয়ে দেবো, যারা টেলিগ্রাম গ্রুপে অ্যাড আছো সেখান থেকেও পেয়ে যাবে। আর যারা আমাদের নর্মাল পেড ব্যাচের গ্রুপগুলোতে অ্যাড রয়েছে, ক্র্যাশ কোর্সের বা ফুল কোর্স বা আমাদের যে মান্থলি কোর্স, সেই কোর্সগুলোতে যারা অ্যাড রয়েছে, বা টেস্ট পেপারস কোর্স, এগুলোতে যারা অ্যাড রয়েছে, সেখানেও আমি এই পিডিএফগুলো পাঠিয়ে দেবো। ওকে, মাথায় ঢুকলো? তবে একটা কথা বলে রাখি, যারা চাইছো, আমি লিখে দিয়েছি, সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং ডিএকিউ প্রশ্নের উত্তর সহ নোটস পেতে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে। যারা শুধুমাত্র যে কটা কোয়েশ্চেন আমি বলে দিলাম, ব্রড 4 মার্কসের জন্য এবং 8 মার্কসের জন্য, এবং তার সাথে শর্ট এমসিকিউ, এসএকিউ, যারা উত্তর সমেত নোট পেতে চাইছে, একদম পিডিএফ করে রেডি করা আছে, তারা 7063619127, আই রিপিট ওয়ান্স সেকেন্ড, নোট করে নাও, 7063619127, এই নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, নো কল। কল করলে কিন্তু তোমরা পাবে না। সুতরাং হোয়াটসঅ্যাপ করবে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের জন্য এটা অন করে রাখা হয়েছে। যারা একদম শেষ মুহূর্তে কিছু সংগ্রহ করতে চাইছো, সামান্য মূল্যে তোমরা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে এই টোটাল সাজেশনের পিডিএফটি সংগ্রহ করতে পারবে। 7063619127 নাম্বারটা স্ক্রিনেও শো করছে, ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে। ওকে, আর অবশ্যই পরীক্ষা দিয়ে কিন্তু আমাকে জানাবে কেমন হলো পরীক্ষা, প্রত্যেকটা প্রশ্ন কমন পেয়েছিলে কিনা, অবশ্যই কিন্তু এই সাজেশনের ভিডিওর কমেন্টস বক্সে এসে কিন্তু জানাবে। আমি তোমাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় থাকবো যে তোমরা কেমন পরীক্ষা দিলে। আর পরীক্ষার উত্তরপত্র তো পরীক্ষা শেষ হওয়া মাত্রই তোমাদের সলভ পেপারটা আমি দিয়েও দেবো ইউটিউবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নাও। এখনও যারা ভাবছো যে সময় শেষ, আমার দ্বারা আর কিচ্ছু হবে না, আমি ফেল করে যাব, আমার পড়া হয়নি,
অমুক ব্যক্তি দারুণ রেজাল্ট করবে, আমার কিছু হবে না, আমি এই করব ওই করব, কোনো টেনশন নেই, আমি আছি, কোনো টেনশন নেই, আমি আছি। এই 10টা দিন যে হাতে আছে তোমার, এই 10টা দিন ভালো করে রেডি করো। আমি যেটুকুটা বলে দিলাম, কেন এডুকেশন নিয়ে অনেকের ভয় থাকে, আবার এডুকেশনটা অনেকের কাছে জলের মতো সহজ। তো যাদের কাছে ভয় থাকে, ভয় বলে কিছু নেই, আমি যে কটা প্রশ্ন মাত্র প্রথম আর দ্বিতীয় অধ্যায় থেকেই 4টে করে বলেছি, বাকি অধ্যায়গুলো থেকে দেখো হয় 2টো না হয় 3টা বলেছি, হয় 2টো না হয় 3টা, আবার কোনো কোনো চ্যাপ্টার তো 1টা বলেছি। তাহলে এইটুকু অংশ ভালো করে পড়ে নাও। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এই যে টোটাল ব্রডে 40 নম্বর থাকবে না, তুমি কিন্তু 40-এ আরামসে 40-এ 40 পাবে, গ্যারেন্টি। দেখো 40-এ 40, এখানেও শর্টে 40-এ 40 যদি না পেতো, প্রিভিয়াস ইয়ারের স্টুডেন্টরা কি কখনো 100-তে 100 পেতো? ভালো করে ভাবো, 100-তে 100 পেতো? নিশ্চয়ই পেতো না। তাহলে নিশ্চয়ই পাচ্ছে, সবাই এখান থেকে ক্লাস করেই পাচ্ছে, তোমরাও পাবে। শুধু কনফিডেন্স রাখো, বিশ্বাস রাখো যে না আমি পাবো, আমার ভালো রেজাল্ট হচ্ছে। তোমাদের জন্য আল্লাহর কাছে, ভগবানের কাছে, গডের কাছে প্রার্থনা করব, সবার রেজাল্ট যেন খুব ভালো হয়, সবার পরীক্ষা যেন খুব ভালো হয়। তবে পরীক্ষা তো ভালো হবে কি করে? একটু পড়াশোনা করতে হবে। ওকে আমার মিষ্টি মিষ্টি ভাই ও বোনেরা, অবশ্যই দাদা বলেছে, যারা দাদা হিসাবে আমাকে ভালোবাসো, অবশ্যই আমার এই লাস্ট ডে, লাস্ট মুহূর্তের কথাটা কিন্তু একটু শুনে চলো, দেখবে রেজাল্ট খুব ভালো হবে। এই 10টা দিন তোমার কাছে কিন্তু চ্যালেঞ্জ, আর এই 10 দিনের উপর ভিত্তি করেই দেখবে তোমার মায়ের মুখে হাসিটা ফুটবে, তোমার বাবার মুখে হাসিটা ফুটবে, তোমার গৃহশিক্ষকের মুখে হাসিটা ফুটবে, তোমার বিদ্যালয়ের নাম উজ্জ্বল হবে, আর সর্বোপরি তুমি পুরো লা 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 লা। কি মাথায় ঢুকলো? তুমি সবার ভালোবাসা পাবে, এইটা হচ্ছে মেন। তোমার থেকে আনন্দ সব থেকে, তোমার চেয়ে বেশি কিন্তু কেউ খুশি হবে না। মাধ্যমিকে যা রেজাল্ট হয়েছে, এইচএসে যেন তার 10 গুণ রেজাল্ট ভালো হয়, তার 10 গুণ রেজাল্ট ভালো হয়। এই ইচ্ছা নিয়ে, এই ভালোবাসা নিয়ে, এই চেষ্টা নিয়ে লড়াই করো, লেগে থাকো, সবাই পারবে। চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী কোনো ইম্পর্টেন্ট সাজেস্টিভ ভিডিও ক্লাস নিয়ে। অবশ্যই সেটা কিন্তু সিক্রেট। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দাও, আর অবশ্যই আজকের এই সাজেশন ভিডিওটি তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দাও। ওকে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে গুড নাইট, লাভ ইউ অল। ওকে অল দ্য বেস্ট অ্যান্ড বেস্ট অফ লাক। চলো টাটা।